সেনাবাহিনী এখন সড়কে মোতায়েন আছে, এই মুহূর্তে আল কায়দার পতাকা নিয়ে মিছিল, ইসলামিক স্টেট, হামাস সবকিছু দায় দায়িত্ব উনার কাঁধেও পড়বে এবং এটাতে উনি কোনোভাবেই এড়াতে পারবেন না। কারণ ওনাকে তো রাস্তায় নিশ্চয়ই উনি এটা বলতে পারবেন না যে আমাকে ডিপ্লয় করা হয়েছিল শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। ওনাকে তো বলতে হবে ওনাকে তো ডিপ্লয় করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আপনার চোখের সামনে আল কায়দা, ইসলামিক স্টেট, হামাস পতাকা বহন করে মিছিল করছে, একটা দুটা না, সারা দেশে আপনার চোখের সামনে বিকৃত জাতীয় পতাকা নিয়ে, খেলাফতের পতাকা নিয়ে মিছিল হচ্ছে। আপনি কিছু বলেননি, আপনি কেন বলেননি এটা জিজ্ঞেস করবে না, স্যাংশনটা দিয়ে দিবে। আর আপনি যেটা জানতে চাইছেন তৃতীয় পক্ষকে ক্ষমতায় আসবে, দেখুন আসলে তৃতীয় পক্ষ বলে কোনো কিছু নাই, সব পক্ষই দৃশ্যমান। আপনি এখানের মধ্যে কেউ একজন সম্ভাব্য কোনো পক্ষ, সেটা অবশ্যই বিএনপি না, সেটা অবশ্যই আওয়ামী লীগ না, সেটা অবশ্যই জামাতে ইসলামী না। আব্দুল ফাতাহ আল সিসি একজন আসছেন বাংলাদেশে, সেই সিসিটা কে আমি জানি না, কিন্তু তার আসার ঘন্টা এখন বাজতে শুরু হয়ে গেছে। মহাপ্রলয় বিএনপির দিকে ধাবিত হচ্ছে, জামাতের দিকে ধাবিত হচ্ছে, এবং যেহেতু এখন ওয়াকরুজ্জামান সাহেব যদি চুপ থাকেন এই সমস্ত পতাকা বাহিনীর বিরুদ্ধে, এই সমস্ত জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে, তাহলে প্রলয়টা ওনার দিকে ধাবিত হচ্ছে। আমার প্রশ্নটা একদম মানে একেবারে এই কৌতূহলটাই, আসলে কৌতূহল বলবো, কৌতুক বলবো, মানে 4 মাস একটা সরকার পার হয়েছে মাত্র, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে, এতটা শঙ্কিত হয়ে পড়লো কেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনি লক্ষ্য করেছেন কিনা, যে 15 তারিখ নাকি সেনাবাহিনী উঠে গেছিল একবার, 22 তারিখেই আবার সেনাবাহিনী নামানো হলো। সরকার কি ধরন মানে এতটা শঙ্কার ভেতর পড়ে গেছে কেন? কাদের চাপে? আওয়ামী লীগের চাপে? দেখুন, আমার মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে বিএনপির ভেতর যে একটা বিশাল অংশ যারা বঞ্চিত, বিএনপি তো এখন চালাচ্ছে লন্ডন থেকে আসা কিছু লোক, যারা 17 বছর জেল খাটে নাই, কোন রকম নির্যাতনের মুখোমুখি হয়নি, কিছুই হয় নাই। ওরা লন্ডনে বসে গল্পগুজব করেছে এবং তারাই এসে এখন সব ক্ষমতা সম্পূর্ণ, মানে সব ইম্পর্টেন্ট পোস্টগুলো দখল করে ফেলেছে। তারাই টাকা কামাচ্ছে, তারাই টাকা পাঠাচ্ছে, সবই তারা করছে। আর যে লোকগুলা 17 বছর বা 15 বছর রাস্তায় ছিল, তারা কিন্তু সাইড লাইনে আছে, তাদের কোনো দামও নাই। আপনি যদি একটু উদাহরণ দিব আপনাকে, একটা ছোট্ট উদাহরণ, যে ফরেন মিনিস্ট্রির দিকে যে তাকান, তা শামা ওবায়দ তো 15 বছর 17 বছর রাস্তায় ছিলেন, আন্দোলন করেছেন, কিন্তু এখন কি শামা ওবায়দের অস্তিত্ব আছে? নাই তো। খলিলুর রহমান, যিনি ইউনুসের লোক, হুমায়ুন কবির, যিনি লন্ডন ছিলেন। আমার মনে হয় বিএনপির ভিতরে যারা সংক্ষুব্ধ, অনেক বড় একটা অংশ, এবং যারা চাচ্ছে যে এই সমস্ত লন্ডন আগত লোকদের কবল থেকে দলকে মুক্ত করতে, তারা মনে প্রাণে চাইছে আওয়ামী লীগ আসুক। কারণ তারা জানে আওয়ামী লীগ আসলে এই লোকগুলো লন্ডনে পালিয়ে যাবে, তখন দলটা তাদের হাতে ফেরত আসবে। তারেক রহমান যেমন বলতেন না, টেক ব্যাক বাংলাদেশ, এখন বিএনপির লোকেরা মনে মনে বলছে টেক ব্যাক বিএনপি। ওরা বিএনপিকে ফেরত চাচ্ছে। বিএনপি এখন আর ওদের হাতে নাই। বিএনপি এখন মেড ইন লন্ডন পার্টি হয়ে গেছে। তো কাজেই এটা হলো মূল কারণ। দ্বিতীয়, আপনি জামাতে ইসলামের কথাটা বললেন, যে রাস্তায় জামাত আছে, বিএনপি নাই, রাস্তায় তো এনসিপিও নাই, কিন্তু অস্তিত্বই নাই। বা ওই যে কর্নেল অলিদের কি একটা পার্টি করলো কয়েকদিন আগে, শুনলাম কি পার্টি যেন, অর্থাৎ সেই পার্টিরও কোনো অস্তিত্ব নাই। বা আগে যেরকম কিছু হলেই এই পার্টি, সেই পার্টি, এই প্ল্যাটফর্ম, অমুক জিন্দাবাদ, তমুক মুর্দাবাদ, কি সব প্ল্যাটফর্ম ছিল না, ওইগুলো কিন্তু নাই এখন আর, শুধুই জামাতে ইসলামী। কারণ জামাতে ইসলামী আসলে সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে। ওরা বুঝতে পারছে যে এবার বুঝি বিএনপির ওই যে সংক্ষুব্ধ অংশ, মানে বিশাল একটা অংশ, 60% বেশি, ওরাও চাইছে আওয়ামী লীগ আসুক। আর আওয়ামী লীগ আসলে তো ওদের আসলে যে কি অবস্থা হবে ওরা তো কল্পনাই করতে পারছে না। যার জন্য আজকে বা এখন জামাতের জন্য পরিস্থিতিটা অনেকটা ডু অর ডাই। আর আপনি যেটা বলছিলেন যে তারেক রহমান সাহেব চীনে গেছেন, মালয়েশিয়া হয়ে ইত্যাদি, তো চীন তো হলো মার্কিন যুক্তরাষ্ট্রের
অন্যতম প্রতিপক্ষ, শত্রু দেশ। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে সব লিখে টিখে দিয়ে ক্ষমতায় এসে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুর ঘরে গেছেন প্রেম করার জন্য। তো কাজেই এই শত্রুর ঘরে যাওয়ার পরিণতিতে দেখতে পাচ্ছেন যে আপনার অনুষ্ঠানে আমি মাত্র কয়েকদিন আগে বলেছিলাম যে একজন বিতর্কিত ইসলামী নেতা তিনি আল কায়দা পতাকা বিতরণ করছেন বলেছিলাম। এখন তো দেখছেন আল কায়দা, ইসলামিক স্টেট, হামাস সবই দেখছেন বাংলাদেশের রাস্তায়, শুধু ঢাকা শহরে না, সারা বাংলাদেশে। আরেকটা জিনিস খুব অদ্ভুত, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওরা একটা নতুন পতাকা এখন দেখাচ্ছে, সেটাতে ওই উপরে আরবিতে এই কথাটা লেখা আছে আর নিচে বাংলাদেশের পতাকা, মানে ওরা বোঝাতে যাচ্ছে এইটাই বাংলাদেশের পতাকা। তো আপনি তো এর আগে কারণে অকারণে পতাকা অবমাননার মামলা দিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকেও জেলে দিয়েছেন। এখন তো প্রকাশ্যে পতাকার অবমাননা হচ্ছে, তাদের জন্য দোষ নাই। আসলে বিএনপি এখন এই পতাকা দেখাচ্ছে নতুন বাংলাদেশের পতাকা। এই আমার কাছে ভিডিও আপনি আমার টুইটারে ঢুকলে দেখবেন যে প্রকাশ্যে মিছিল হচ্ছে, তাদের ওই সাদা পতাকায় কলেমা লেখা আর নিচে বাংলাদেশের পতাকাটা সবুজ লাল যেটা। তো আপনি তো একটা অন্য পতাকার মধ্যে আমার এই পতাকাকে আঁকতে পারবেন না, এটা তো পতাকা অবমাননা। তারা বোঝাতে চাচ্ছে যে এটাই হলো শরিয়া খেলাফত বাংলাদেশের পতাকা, তারা এটা বোঝাতে চাচ্ছে। আর বিএনপি হয়তো বুঝতে পারতেছেন না যে এই পতাকার খেলাটাতে, এই পতাকার খেলাটা কিন্তু জামাত ইসলামী খেলছে না, এই পতাকার খেলাটা খেলছে অন্য একটা পক্ষ। আর আপনার এখানে আমি বলার পর যে হামাস আছে, যে রুবেন আজারের যে উদ্ধৃতি দিয়ে, তখন তো অনেকেই বলে কিসের হামাস, কোনো হামাস নাই, রুবেন আজারকে গালাগালি করে বিবৃতি দেওয়া উচিত। তোরা এখন কোথায়, হামাস তো দেখাচ্ছে, মুখ দেখাচ্ছে। এবং এই যে এগুলো হচ্ছে, এটার পরিণতিতে আপনি হামাসকে যখন হোস্ট করছেন, আপনি যখন খালেদ মাশালকে নিয়ে আসছেন বাংলাদেশে, তো আপনার উপরে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসার সময়ের ব্যাপার মাত্র। আমি যেরকম কয়েকদিন আগে বলেছি আপনার এই সাথে কথোপকথনে যে পতাকা বিতরণ হচ্ছে, পতাকা দেখছেন, আজকে বলে গেলাম আপনার অনুষ্ঠানে আপনার সাথে আমেরিকা তো ইরানের উপর নিষেধাজ্ঞাটাই সামাল দিতে পারছে না, হঠাৎ করে এখন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে, এটা একটা। আর আমি আসলে যেখান থেকে শুরু করেছিলাম যে সাধারণভাবে নির্বাচনের পর একটা, সবসময় আমরা দেখি যে নির্বাচিত সরকার কিছুদিন, মানে 100 দিনকে তো, প্রথম 100 দিনকে তো রীতিমতো একটা মানে হানিমুন পিরিয়ড বলা হয়। হ্যাঁ, তো একটা মানে এই আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসা একটা সরকার সুস্থির হয়ে আসলে এ দফায় বসতেই পারছে না। মানে এমনকি জামায়াতে ইসলামীও তো বলছে যে যে কোনো সময় নাকি সরকার ফেলে দেওয়ার মানে ক্ষমতা তাদের আছে। আর সকল পক্ষ মিলে এই যে নানা রকম উত্তেজনা তৈরি হচ্ছে, কিংবা এই যে ইসরায়েল বলছে হামাস আছে, হামাস পতাকা প্রদর্শন করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ধমকে আসছে, চীন কেন যাচ্ছেন সেটা নিয়ে মানে এই সরকার সুস্থির হয়ে না বসতে পারলে আসলে সেনা নামিয়ে বা অন্য কোনো উপায় তো আসলে স্থিতিশীলতা আনা যাবে না এ দফায়। আপনি বলছেন ইরানকে সামাল দিতে পারছেন না স্যাংশন দিয়ে, আর আমি কিন্তু বিষয়টা অন্যভাবে দেখছি যে ইরানের সঙ্গে ল্যান্ড কানেক্টেড পাকিস্তান আছে। পাকিস্তান তো একটা খুব ডাবল স্ট্যান্ডার্ড দেশ, ইরানের সঙ্গে ল্যান্ড কানেকশন চীনেরও আছে, রাশিয়া তো ইরানের সাথেই আছে, কিন্তু বাংলাদেশের সাথে কে আছে? বাংলাদেশের সাথে ল্যান্ড কানেক্টেড ভারত, ভারত তো বাংলাদেশের সাথে নেই। বাংলাদেশের সাথে ল্যান্ড কানেক্টেড মিয়ানমার, মিয়ানমারও বাংলাদেশের সাথে নেই। স্যাংশন বাংলাদেশ আসছে, আমি আরো কিছু নামও বলতে পারতাম, এখন বলতে জানি যে নামগুলো উচ্চারণ করব না। তারা যারা নাচতেছেন এখন বা এই পতাকাগুলো দেখে কোনো কথাই বলছেন না, ওনারা জানেন না যে ওনাদের দিকে মার্কিন এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন সবগুলো দেশে নিষেধাজ্ঞা ধেয়ে আসছে। কারণ এই নিষেধাজ্ঞাগুলো ধেয়ে আসবে এই জন্যে যে আপনি যদি চেতাম হাউসের একটা সাম্প্রতিক নিবন্ধ রিপোর্ট ছিল, আপনি নিশ্চয়ই পড়েছেন, সেখানে কিন্তু বলেছে যে বাংলাদেশে আর নেপালে আবারও সরকার পরিবর্তন হবে। কাজে ওটা কিন্তু গবেষণালব্ধ একটা নিবন্ধ। চেতাম হাউস তো আপনি জানেন খুবই একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। বাংলাদেশে আসলে জামাতে ইসলামী চাচ্ছে বিএনপিকে ফেলে দিতে, কিন্তু জামাতে ইসলামী জানে না যে বিএনপিকে ফেলে দিতে চাইলেই
এখানে অন্য কিছু আসবে। তবে এরা যারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে, জামাত বিএনপির সাথে, বিএনপি অন্যদের সাথে, সবাই মিলে আওয়ামী লীগের সাথে, কিন্তু প্রবলেমটা হলো যে এখানে যে মূল শক্তি যেটা, যাদের শক্তিতে আপনি ক্ষমতায় টিকে আছেন, আমেরিকা, তারপরে ব্রিটেন এন্ড ইউরোপিয়ান ইউনিয়ন, সবাই সম্মিলিতভাবে আপনার উপর স্যাংশন দিবে। আপনি হামাসকে প্রশ্রয় দিচ্ছেন, আপনার উপর সম্মিলিতভাবে স্যাংশন দিবে, আপনি আল কায়দাকে প্রশ্রয় দিচ্ছেন, আপনার উপর সম্মিলিতভাবে স্যাংশন দিবে, আপনি ইসলামিক স্টেটকে প্রশ্রয় দিচ্ছেন। এবং সেই ভিডিওগুলো যেগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাসছে, সরকার হয়তো এগুলা স্থানীয় প্রচার মাধ্যমে বন্ধ করে রাখতে পারবে, বাট আন্তর্জাতিক গণমাধ্যমে তো বন্ধ করা যাবে না। এটা ছড়াইয়ে যাচ্ছে, ছড়াইয়ে গেছে এবং আরো ছড়াবে। তখন তারেক রহমান সাহেব যদি বলেন যে আমি তো জানতাম না বাংলাদেশে আল কায়দা আছে, বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি যেমন বলেছেন না যে আওয়ামী লীগ তো নাই, তারপরেও হাজার হাজার আর্মি নামাতে হচ্ছে, বিডিআর নামাতে হচ্ছে। এখন যদি উনি আমেরিকানদেরকে বলেন আল কায়দা তো নাই, ইসলামিক স্টেটও নাই, হামাসও নাই, ওনার সামনে জাস্ট ভিডিওটা ধরে দিবে। ভিডিওটা ধরার পরে ওনারা কিছু বলার থাকবে না। আর উনি এই কথাগুলো বলার অনেক আগেই স্যাংশনে পড়ে যাবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের সেনাপ্রধান, ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, স্পেশাল ব্রাঞ্চ প্রধান, স্বরাষ্ট্র সচিব, এরা সবাই এখন পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ঝুঁকিতে আছেন। আমি আবার বলছি, ওনারা পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ঝুঁকিতে আছেন। ওনারা আমার কথাটা শুনে হাসবেন, আপনার সাথে আমার কথোপকথন শুনে বুঝবেন আমরা গুজব ছড়াচ্ছি, কিন্তু যখন ওনাদের উপর বজ্রপাতটা এসে পড়বে, তখন ওনারা বুঝবেন যে আমরা ভালোর জন্যই বলেছিলাম, সাবধান করার জন্য। যেমন পতাকার কথা বললাম মাত্র 5 দিন আগে, এখন তো পতাকা দেখা যাচ্ছে। এরকম পরিস্থিতিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আবার ব্যারাক থেকে বেরিয়ে এলেন কেন? মানে নিষেধাজ্ঞার ঝুঁকি তো সেনাবাহিনীর জন্য, সেনাপ্রধানের জন্য গুরুতর, কারণ তার মানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাধা আসবে। আপনি 1-11-র কথা ভাবেন, কিংবা এ দফায় 2024-এর জুলাই আগস্টের কথা ভাবেন, সেই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনকে নিয়েই ভেবেই কিন্তু সেনাপ্রধান মঈনূর আহমেদ কিংবা ওয়াকারুজ্জামান সবসময় সিদ্ধান্ত নিলেন যে কখন নিষ্ক্রিয় হবেন, কখন সক্রিয় হবেন, কখন বঙ্গভবন গিয়ে মানে ক্ষমতা দখল করে নেবেন। তো এই যখন পরিস্থিতি, তখন সেনাপ্রধান মাত্র ব্যারাকে ফিরলেন, আবার বেরিয়ে সেই বিপদের ভেতর ঢুকলেন কেন? এটা একটা প্রশ্ন। আর চ্যাথাম হাউসের কথা বলছিলেন যে তারা বলে দিয়েছে নেপাল এবং বাংলাদেশ কোথাও এই সরকার টিকবে না। আরব বসন্তের পরেও প্রথম নির্বাচিত সরকার টেকে নাই, এরপরে আমেরিকা তাদের পছন্দ মতো আবার সরকার বসিয়েছে। সাধারণভাবে সেগুলো সেনা শাসিত, সেনা নিয়ন্ত্রিত সরকার হয়েছে। মানে আপনি বলছেন অন্য একটা শক্তি ক্ষমতায় চলে আসবে, জামাতে ইসলামী ভাবতে পারছে না। কারা আসবে আপনার হিসাবে? দেখুন, আমি যে সেনাপ্রধানের কথাটা বললাম যে উনি নিষেধাজ্ঞা ঝুঁকিতে আছেন, এটা উনি ঝুঁকিতে পড়েছেন এখন বাংলাদেশে নতুন করে আর্মি ডিপ্লয় করে। যেহেতু ওনার সেনাবাহিনী এখন সড়কে মোতায়েন আছে, এই মুহূর্তে আল কায়দার পতাকা নিয়ে মিছিল, ইসলামিক স্টেট, হামাস, সবকিছু দায় দায়িত্ব ওনার কাঁধেও পড়বে, এবং এটাতে উনি কোনোভাবেই এড়াতে পারবেন না। কারণ ওনাকে তো রাস্তায় নিশ্চয়ই উনি এটা বলতে পারবেন না যে আমাকে ডিপ্লয় করা হয়েছিল শুধু আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। ওনাকে তো বলতে হবে ওনাকে তো ডিপ্লয় করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য আপনার চোখের সামনে আল কায়দা, ইসলামিক স্টেট, হামাস পতাকা বহন করে মিছিল করছে, একটা দুটা না, সারা দেশে আপনার চোখের সামনে বিকৃত জাতীয় পতাকা নিয়ে, খেলাফতের পতাকা নিয়ে মিছিল হচ্ছে। আপনি কিছু বলেননি, আপনি কেন বলেননি এটা জিজ্ঞেস করবে না, স্যাংশনটা দিয়ে দিবে। আর আপনি যেটা জানতে চাইছেন তৃতীয় পক্ষকে ক্ষমতায় আসবে, দেখুন আসলে তৃতীয় পক্ষ বলে কোনো কিছু নাই, সব পক্ষই দৃশ্যমান। আপনি এখানের মধ্যে কেউ একজন সম্ভাব্য কোনো পক্ষ, সেটা অবশ্যই বিএনপি না, সেটা অবশ্যই আওয়ামী লীগ না, সেটা অবশ্যই জামাতে ইসলামী না। এখন আমাকে তো নিয়ে সরকার প্রধান বানাবে না, তাহলে এখানে কাকে বানাবে আপনি বুঝে নেন। আমি তো আপনাকে অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশে একজন মোহাম্মদ আবদুল ফাতাহ আল সিসি আসছেন। আপনি যদি মনে থাকে আপনার এই কথাটা আমি কিন্তু বলেছি আপনার সঙ্গে কথোপকথনে, আবার বলছি, আবদুল ফাতাহ আল সিসি একজন আসছেন বাংলাদেশে। সেই সিসিটা কে আমি জানি না, কিন্তু তার আসার ঘন্টা এখন বাজতে শুরু হয়ে গেছে।
এবার যে মহা সমারোহে সরকারই পালন করে ফেললো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, তাতে এই প্রশ্নটা এখন না করেই পারছি না। মানে সেদিনটাই তো পার হচ্ছে যে এই ফাঁকে কি আওয়ামী লীগ ঢুকে পড়তে পারবে কিনা, মানে ওদিকে তো শেখ হাসিনাও ঘোষণা দিয়ে রেখেছেন তিনি চলে আসবেন, এগুলো আঁচ করেই ঘোষণা দিয়েছেন কিনা। এবং আওয়ামী লীগ একরকমের বেপরোয়া দেখা যাচ্ছে, মানে জুনের শুরু থেকে প্রচুর মিছিল করছে, আজকেও এই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মিছিলের খবর এসেছে, ব্যাপক ধরপাকড়ের মধ্যেও। তো এই ঘটনাক্রমে আওয়ামী লীগ ঢুকে পড়বে, তখন সমীকরণে কোনো বদল ঘটে যাবে, নাকি এরপর দীর্ঘ সময় সিসির শাসন আপনি আপনার ভবিষ্যৎবাণীতে দেখতে পান? না, আওয়ামী লীগ ঢুকে পড়বে এরকম কথা আমি এখন মনে করছি না, কারণ আওয়ামী লীগ তো ঢুকেই আছে। আওয়ামী লীগ বাংলাদেশে আছে, এটা এসে যাওয়ার কিছু নাই, বাংলাদেশে আছে। আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ দরজা খুলে বের হয়ে আসবে, এটা কিন্তু সেই পরিস্থিতিটা কখন হবে জানি না। এখন যে পরিস্থিতিটা হবে সেটা হলো যে স্যাংশন আসছে, একজন সিসি বাংলাদেশের ক্ষমতায় আসবেন এবং তারপর একটা সার্টেন টাইম প্রয়োজন হবে কচুকাটা পর্বের জন্য। সেই কচুকাটা পর্বে তো আর আওয়ামী লীগ বের হবে না, আর আওয়ামী লীগ অংশগ্রহণও করতে পারবে না। কচুকাটা পর্ব শেষ হওয়ার পর হয়তো তারপর আওয়ামী লীগ ফিরবে, কিন্তু আওয়ামী লীগকেও কিছু বিষয় সংশোধন করতে হবে। তারাও তো অতীতে এই সমস্ত হামাস ইত্যাদির ফ্ল্যাগ ট্ল্যাগ নিয়ে ঢাকায় অনেক মিছিল টিছিল করেছে, তাই না? তাদেরকে সংশোধিত হতে হবে, বুঝতে হবে যে এই সমস্ত জজবা দিয়ে কাজ হয় না, দেশ চালাতে হলে গণতান্ত্রিক হতে হবে। আপনি গণতান্ত্রিক হবেন, আবার হামাসের পতাকাও উড়াবেন, আবার মিছিলও করবেন, এটা তো হবে না। আর হামাস 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 এটা যেহেতু ঢুকে গেছে, হামাস পৃথিবীর সব দেশে, এমনকি আল কায়দা এবং ইসলামিক স্টেট থেকেও আরো ভয়ঙ্কর ভাবে নিষিদ্ধ ঘোষিত। এটা যদি এই সরকারের লোকেরা জানে কিনা আমি জানি না, জানার কোনো কারণ নাই, কারণ সরকারে যারা আছে ওরা তো বললাম এগুলা লন্ডন থেকে আসছে, আর দুই একটা অ্যাডভাইজার যেগুলো হয়েছে এগুলা বাই চান্স অ্যাডভাইজার হয়ে গেছে, মানে এগুলার কোনো হওয়ার যোগ্যতা নাই। কাজেই এরা কেউ বুঝতেছে না কি হচ্ছে, মহাপ্রলয় তাদের দিকে ধাবিত হচ্ছে, মহাপ্রলয় বিএনপির দিকে ধাবিত হচ্ছে, জামাতের দিকে ধাবিত হচ্ছে। এবং যেহেতু এখন ওয়াকরুজ্জামান সাহেব যদি চুপ থাকেন এই সমস্ত পতাকা বাহিনীর বিরুদ্ধে, এই সমস্ত জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে, তাহলে প্রলয়টা ওনার দিকেও ধাবিত হচ্ছে। কিন্তু আপনি একটা একটা কাউকে মাথায় রেখে নিশ্চয়ই সিসি কল্পনা করছেন, কিন্তু বাংলাদেশে সিসি হওয়ার জন্য তো আরো অনেকে, মানে একজন তো সামরিক কর্মকর্তা বা সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধান প্রয়োজন। বাংলাদেশে তো এরকম প্রস্তুত অনেকে আছেন, ধরেন ইকবাল করিম ভুইয়া, ভীষণ উতলা। তারপর ধরুন এই খুবই সাম্প্রতিক সময়ে আপনি নিশ্চয়ই দেখেছেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, তিনি একটা দল গঠন করেছেন এবং তিনি মানে একটা ভারত বিরোধী প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, খুবই শক্ত শক্ত বক্তব্য দিচ্ছেন। কাজেই মানে কোন পক্ষটি সামনে একজন আগের বা বর্তমান উর্দিপড়া লোক দাঁড় করিয়ে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা নিয়ে নেবে বা সামনে থাকবে, সেটা তো এক এক দেশে এক এক প্রেক্ষিতে এক এক সময়ে এক এক ভাবে ঘটেছে। মানে এক্ষেত্রে আপনি এত নিশ্চিত কেন যে হামাস বিরোধী এই আল কায়েদা বিরোধী শক্তি সেক্ষেত্রে উত্থান ঘটবে? কারণ আমার হিসাব তো বলে 2024-এর জুলাই আগস্টের বিজয়ী পক্ষ এখনো পূর্ণাঙ্গভাবে ক্ষমতা গ্রহণ করতে পারে নাই, কাজেই তাদেরও তো সেখানে একটা মানে আকর্ষণ বা অধিকার আছে। আরো বসন্তের পরে মুসলিম ব্রাদারহুডও পূর্ণাঙ্গভাবে ক্ষমতা গ্রহণ করতে পারেনি, অসমাপ্ত ছিল তাদের মিশনটা। আর আপনি যে এই সমস্ত সাবেক সেনা কর্তাদের নাম বলছেন বা বহিষ্কৃত, এইগুলো আসলে আমরা যাতে ইংরেজিতে বলি নুইসেন্স, এরা কিছুই করতে পারবে না। আর এদের কোনো ইন্টারন্যাশনাল কানেকশনও নাই পাকিস্তান ছাড়া, মানে ওনাদের সংযোগ বলতে পাকিস্তান বা আইএসআই, তো পাকিস্তান আইএসআই কিছু এখানে করতে পারবে না, করবেও না, করার যোগ্যতাও নাই। আপনি নিশ্চিত থাকুন, আমি আপনাকে বহুবার বলেছি, আবার বলছি যে বাংলাদেশে আমেরিকা একটি সামরিক ঘাঁটি করবেই, এবং সেই সামরিক ঘাঁটি করার স্বার্থে একটি রেজিম চেঞ্জ হবে, হতেই হবে এবং সেটা হবে যে কোনো সময় এখন। আর এই যে পতাকা হাজার হাজার রাস্তায় নেমে যাচ্ছে,
আল কায়দা, ইসলামিক স্টেট এবং হামাস। এবং আপনি বাংলাদেশে এখন যে ভীতিকর পরিস্থিতি, একটা প্যাম্পলেটও পাবলিশ ছাপানো যায় না, তাই না? পুলিশ ধরে ফেলে, সেখানে এভাবে হাজার হাজার পতাকা প্রকাশ্যে বিতরণ হচ্ছে। এটা তো স্টেট প্যাট্রোনাইজ অ্যাক্ট, এটা বোঝার জন্য তার বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। রাষ্ট্রীয় মদদে এগুলো হচ্ছে। এবং এখন যেহেতু ওয়াকারুজ্জামান সাহেবের বাহিনী রাস্তায় নেমেছে, এখন এখানে দায় দায়িত্বটা ওনার কাঁধেও পড়বে। যদি বাংলাদেশ সশস্ত্র বাহিনী এক্ষুনি তাদের যে কাজটা করা উচিত সেটা তারা না করে, তারা যদি এই জঙ্গিদের বিরুদ্ধে একটা ক্র্যাশ প্রোগ্রামে না দেয়, একদম ডাইরেক্ট ক্র্যাকডাউন করতে হবে। সেখানে তারেক রহমান কি বলবেন বা সালাউদ্দিন সাহেব কি বলবেন এই অপেক্ষায় থাকা যাবে না। তাদেরকে ক্র্যাকডাউনে যেতে হবে। তাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ, আপনি যে কথাটা বলছিলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হুমকি দিয়েই ১-১১ ঘটানো হলো এবং ৮-৫ ঘটানো হলো, সেই পরিস্থিতি এখনো বিরাজমান। আপনি যে একটি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, আপনার দেশে আল কায়দা, ইসলামিক স্টেট, হামাস প্রতিহত করতে পারেন না, আপনাকে জাতিসংঘ বাহিনীতে কেন রাখবে? তাছাড়া এরা তো স্যাংশনে পড়ে যাবে সবাই। তো স্যাংশন এন্টিটি থেকে জাতিসংঘ নিবে না। আমি তো খুব অবাক হব না যে বাংলাদেশ সেনাবাহিনী, গোটা সেনাবাহিনীর উপরে যদি স্যাংশন চলে আসে, তাও অবাক হব না। তারা সেই পথে এখন হাঁটছেন, একটি ভয়ঙ্কর পথে হাঁটছেন। এবং এটার পরিণতি কি ওনারা জানেন না। যদি অনেকেই আপনার সম্মানিত মানে অনেকে তো বলছেন যে তারেক রহমান যে চীন গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বদান্যতায় ক্ষমতায় বসতে পেরে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে রাগিয়ে, সেটাও খুব ভয়ঙ্কর পথ হয়ে গেছে। কিন্তু সেটা তো একটা ভারসাম্যের পথও হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি ঠেকানোর জন্যই কি তারেক রহমান চীনে নতুন মিত্র খুঁজতে গেছেন বা মিত্রতাটাকে মানে জোরদার করতে গেছেন? সেটা তো একটা খুব কৌশলী সিদ্ধান্ত হিসেবেও গৃহীত হতে পারে, কারণ তারেক রহমান সরকারকে তো টলমল করে ফেলবার জন্য একরকমের প্রস্তুত মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখুন, আমি আপনার কথোপকথনে বলেছিলাম যে এই চীন প্রজেক্টটাই একটা ফাঁদ, আমেরিকার ফাঁদ। এটা দিয়েই তারেক রহমানকে ধরবে। আর উনি যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন, এই সার্বভৌম দেশ বলছেন, তো উনি নিজেই তো স্বাধীনভাবে সার্বভৌমভাবে ক্ষমতায় আসেন নাই। উনি তো বিলাতে গোপন বৈঠক করে ক্ষমতায় আসছেন। উনি তো দাসখত দিয়ে ক্ষমতায় আসছেন। যে দাসখত দিয়ে ক্ষমতায় আসে সে দাসের মুক্তি এভাবে হয় না। কাজেই উনি চীনে গেছেন, এটা যেমন একটা আমি বলবো এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত। পাশাপাশি এখন যে আল কায়দা রাস্তায় নেমে গেছে, ইসলামিক স্টেট, হামাস এবং বাংলাদেশের বিকৃত জাতীয় পতাকা রাস্তায় প্রদর্শিত হচ্ছে, এগুলো সবই আসনের সংখ্যা। যে তারেক রহমান বোঝেন আমার কথাটা, উনি যদি গুরুত্ব দেন, আমলে নেন, আজকে রাতেই কালকে সকালেই ক্র্যাকডাউন করতে হবে জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে। মাদ্রাসায় মাদ্রাসায় অভিযান চালাতে হবে, হাজার হাজার ধরে ধরে জেলখানায় দিতে হবে। সেইটা যদি তারেক রহমান না করেন, সেটা যদি ওনার স্বরাষ্ট্রমন্ত্রী না করেন, এই কথাটা এখন যেহেতু ওয়াকারুজ্জামান সাহেব আবার ফিরে আসছেন ওনার সেনাবাহিনী, উনিও যদি এটা না শোনেন, ক্ষতিটা ওনার হবে। আমি জাতীয় সংঘের শান্তিরক্ষা বাহিনীতেও চাকরি করি না, আর আমি বাংলাদেশের সরকারের কাছ থেকে কোনো বেনিফিটও নেই না। আমার কোনো সমস্যা নাই, সমস্যা ওনাদের হবে। কিন্তু আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, অতি দ্রুত ওনাদের দিকে নিষেধাজ্ঞা ধাবিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন শোয়েব চৌধুরী। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।